যেটি আমি ভূমিকাতেই বলছিলাম যে এলএনজি উৎপাদন বন্ধ রেখেছে কাতার এনার্জি, বাংলাদেশে নিঃসন্দেহে এর একটা বড় প্রভাব পড়বে। এবং একই সঙ্গে ইরানের ড্রোন হামলার পর তরলীকৃত যে প্রাকৃতিক এলএনজি যেটি উৎপাদন স্থগিত করেছে কাতার এনার্জি, এবং বৈশ্বিক বাজারে তার একটা চাপ তৈরি হয়েছে। এবং আমি একটু আগেই দেখছিলাম যে ইউরোপ এবং ভারতে অলরেডি গ্যাস সংকট হয়েছে। এখন আমাদের জায়গা থেকে আমাদের বিদ্যুৎ মন্ত্রী কথাও বলেছেন আজকে যে স্বাভাবিকভাবে যেহেতু ওইদিকে হরমুজ প্রণালী বন্ধ করা হয়েছে এবং ওখানে 100-র উপরে সম্ভবত জাহাজ, 150-র উপরে জাহাজ আটকে পড়েছে। এবং গতকালকের খবরে পড়ছিলাম যে বাংলাদেশেরও সম্ভবত 4টি জাহাজ ওখানে আটকা আছে। তো বাংলাদেশের যে প্রভাব, এটা তো মানে কিভাবে এটি আপনি দেখছেন এবং সরকারের যে এই মুহূর্তে ভূমিকা বিদ্যুৎ মন্ত্রী যেটি বললেন, মানে সেই অ্যানালাইসিসটা কিরকম ভাবে করবেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সকল কলাকুশলী এবং যারা টেলিভিশন সেটের সামনে বসে আছেন দেশ বিদেশে, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। বিষয়টি নিয়ে আমার সহ-আলোচক ভাই অনেক কথা বললেন। যুদ্ধ কখনোই ভালো কিছু বয়ে আনে না। যুদ্ধ তো যুদ্ধই, যেখানে রক্তের সাথে লিঙ্ক আপ সম্পর্কিত। তো এই যুদ্ধ একটা শুরু করা খুব সহজ, কিন্তু যুদ্ধের যে লং রানে তার যে ইফেক্ট সেটা তো বইতে হয়। ইতিমধ্যেই পরাশক্তি, এখন দুটেই পরাশক্তি, কিংবা পৃথিবীতে এত বড় যুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ তো আমরা কল্পনা করতে পারি, বড় যুদ্ধ, বিশ্বযুদ্ধ, কিন্তু তার পরবর্তী যে যুদ্ধগুলি আমরা দেখলাম কিংবা জানলাম, ইতিহাসে যা দেখছি, তাতে এরকম যুদ্ধ, এরকম শক্তিশালী মারাত্মক ওয়েপন্স নিয়ে যে শক্তিশালী যুদ্ধ কিন্তু নিকট অতীতে কিন্তু হয় নাই। যা হয়েছে ইরান এবং আমেরিকার সাথে, ইসরায়েল, এদের সাথেই হয়েছে। এবারের বিষয়টা খুবই মারাত্মক বলে আমি মনে করি। সেটা হচ্ছে যে প্রথমত হচ্ছে যে আমেরিকা যে যুদ্ধটা শুরু করলো, আমেরিকা তো গায়ের জোরে সবকিছু করতে চায়। এইটাই হলো সবচেয়ে বড় সমস্যা, যে পৃথিবীতে শান্তি যদি আনায়ন করতে হয় তাহলে তো আপনাকে আগে শুধরাতে হবে। কিন্তু সেই জায়গাটা তারা পারমাণবিক অস্ত্র নিয়ে যদি যুদ্ধ না করতো, তারা যদি শান্তির পথে যদি শান্তি প্রতিষ্ঠা করতো, আলোচনার মধ্যে দিয়ে করতো, সেটা ছিল একরকম। তারা তো প্রেশার করে, তারা তো মেরে দেয়, মারছে, যুদ্ধ করছে। এবং এবার যে পরিমাণে শক্তি নিয়ে তারা আসলো ইরানকে মারার জন্য, ইরানকে তাদের মারতেই হবে। তা ইরান যে এত বছর, এই যে ভাই যেটা বললো, তাদের যে আত্ম অহংকার, তারা এই পৃথিবীতে বহু শত হাজার বছর আগের থেকেই তারা কিন্তু এই মানে অনেকের থেকেই, আমেরিকা তো 200 বছর আগের আমেরিকা, কিন্তু এই যে 1000 বছর আগের ইরান, 3000 বছর আগের ইরান, 3000 বছর আগে তারা শিক্ষিত হয়েছে। তো তাদের মধ্যে যে আত্মহমিকার কথা, মানে অহংকারের কথা শোনা যায়, আত্মমর্যাদার কথা শোনা যায়, সেটা কিন্তু মারাত্মক বিষয়। সেটা হলো যে তারা সহজে কিন্তু পরাজয় মানে না, এটা তাদের ইতিহাসে নাই। সেই ইমাম মেহেদি, আমাদের যে ইসলামের যে বড় নেতা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র 2 জন, তারা কিন্তু সহজে কিন্তু যুদ্ধ করতে করতে কিন্তু তাদের প্রাণ গিয়েছে। এখন বিষয় হচ্ছে যে এই যুদ্ধের যে মানে ইফেক্ট, সেটা তো অবশ্যই ভোগ করতে হবে, সারা বিশ্বকেই ভোগ করতে হবে। আজকে যে হরমুজ প্রণালী যেটা বন্ধ করে দিয়েছে, এটা দে হ্যাভ রাইট টু, মানে কি বলে, ব্লক দিস, মানে কি বলে, এই যে হরমুজ প্রণালীটা, কারণ হয়েছে যে এটা তো তাদের নিজের, তার উপর যখন অন্যায্য আক্রমণ তো সর্বব্যাপীভাবে চিন্তা করবে, সে কি মায়ের কম খাচ্ছে? আমরা তো শুধুমাত্র এখন এই ফেসবুকের মধ্যে দেখছি যে ইরান মারছে, ইরানের যে মিসাইল যাচ্ছে সেগুলি অগ্নিকুণ্ড দেখা যাচ্ছে, আগুন তো রাত্রেবেলা অনেক বেশি দেখা যায়, কিন্তু হতাহতের জায়গাটা কিন্তু হচ্ছে তো হতাহত। কিন্তু আমেরিকা আর ইসরায়েল যেটা করছে সেটা যে কতটা ভয়াবহ হতে পারে সেটা তো আজকে জানছি না, কালকে আমরা জানবো। ইরানকে মনে হয়তো ম্যাচাকার করে ফেলছে, ইরানও তাই করছে যতটুকু পাচ্ছে, কারণ তারা তো এত সহজে বর্ষতা স্বীকার করা যাবে না। ভাই আরেকটা আপনাকে যুক্ত করি, যে কালকে আমরা আলোচনা করছিলাম যে রয়টার্সের ইপসুস একটা জরিপ করেছে, যেখানে প্রতি 4 জন মার্কিনীর 3 জন মার্কিনই কিন্তু এই যুদ্ধের পক্ষে না। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের যে নাগরিক, 4 জনের মধ্যে 3 জনই কিন্তু এটার পক্ষে না, তারা বলেই যাচ্ছে। এবং বলছে তাদের ইরান বিশেষজ্ঞ যারা আছে তারা বলছে যে এই যুদ্ধের কোন পরিকল্পনায় আসলে আমেরিকা যুদ্ধে জড়ালো। এবং তাদের কিন্তু সিনেটররা, বিশেষ করে ডেমোক্রেট সিনেটর, তারা কিন্তু আলোচনা করছে, রিপাবলিকান দলের তারাও বিরোধিতা, এবং এই প্রশ্ন তুলছে যে তোমাকে এই অথরিটি দিল কে, এবং মার্কিন সেনা যে নিহত হচ্ছে সম্ভবত 2-1 দিনের ভিতরে, তার মানে তার দেশের জনগণ এবং তার দেশের জনপ্রতিনিধি যারা, তারাও কিন্তু এই যুদ্ধের পক্ষে না।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে আপনি দেখেন হেনরি কিসিঞ্জার একজন নেতার নাম আমরা শুনি, যিনি আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। হেনরি কিসিঞ্জার ইতিহাসে কেন বিখ্যাত হয়েছে? অর্থাৎ উনি দুতিয়ালি করতেন, সফল দুতিয়ালি। তা আজকে দেখেন ট্রাম্প, ডোনাল্ড ট্রাম্পের যে আচরণ, যে কথাবার্তা, পৃথিবীটা আজকে কোথায় ডেটোরেট করেছে যে লোক কথা নেই বার্তা নেই, শুরুতেই সে সমস্ত অস্ত্র নিয়ে নেমে যায় মারামারি করার জন্য। এটা তো শান্তির পথ না। তারপরে সে আবার আশা করে তাকে শান্তিতে নোবেল দেওয়া হবে। এই যে মনে করেন যে ভণ্ডামি, এই ভণ্ডামি যদি আজকে যদি এত বড় একটা মোরল সত্যিকারের, তো তাদের হাতেই তো সবকিছু, অস্ত্র বলেন, শক্তিশালী বলেন, অর্থ বলেন, সব দিক দিয়ে তারা বড়। তারাই যদি আজকে এরকম যদি করে, গোড়ামি করে, এরকম পাগলামি করে, তাহলে এই পৃথিবীটা তো আসলে তাদের কাছে জিম্মি হয়ে গেছে। এখান থেকে মুক্তির উপায় আমি তো এত সহজে দেখছি না। আজকে বাংলাদেশের কথা বলছেন আপনি, বাংলাদেশের কথা কি বলবো? বাংলাদেশ তো আমরা তো নিজেরাই নষ্ট করেছি। আমরা তো একটা বিপজ্জনক জায়গার মধ্যে অবস্থান এখন আমাদের। আমরা তো বিধ্বস্ত একটা দেশ, বিধ্বস্ত অর্থনীতি, বিধ্বস্ত একটা দেশে নতুন একটা সরকার গঠন হয়েছে। সেই সরকার এখন দেশটাকে নতুন করে যেখানে গড়বে, সেই সময় দেখা যাচ্ছে আপনি কি এলএনজির কথা বলছেন। এলএনজি শুধু না, আজকে বাংলাদেশ যে রেমিটেন্সের উপর বেঁচে আছে, বাংলাদেশের মানুষ, তাদের সবচেয়ে বড় সম্পদ যে মানুষ যে বিদেশে গিয়ে কষ্ট করে যে টাকাটা ইনকাম করে তার পরিবারের কাছে পাঠায়, দেশের কাছে পাঠায়, সেই যে বড় একটা ইনকামের সোর্স। আপনি দেখেন যে কজন মানুষ মিডল ইস্টে মারা গেছে, তার মধ্যে ম্যাক্সিমাম কিন্তু বাংলাদেশের। 5 জন মারা গেছে, 5 জনই কিন্তু 100% কিন্তু যা জানা যাচ্ছে তা কিন্তু বাঙালি। অর্থাৎ বাংলাদেশি মানুষজন ওখানে খেটে কাজবাজ করে, বড়লোক দেশ, তারা আমাদের নিয়ে যায় কাজবাজ করানোর জন্য। সেখানে কিন্তু ম্যাক্সিমামই কিন্তু বাইরে থাকে কিন্তু এই বাংলাদেশিরাই, এবং সব জায়গায় বাংলাদেশিরা কাজ করে। সুতরাং আমরা তো আসলে সবচেয়ে বড় প্রবলেমগুলির মধ্যে আমরা তো ফেস করবই। আজকে তেল যদি না, পৃথিবী যদি তেল না পায় হরমুজ প্রণালী দিয়ে, তাহলে সেখানে আমরাও পাবো না। আমাদের 4টা জাহাজ আটকা পড়ছে, এটা ব্যাপার না। ব্যাপার হলো যে পৃথিবী যদি তেল না পায়, এখন আমাদের কিন্তু 90% কিন্তু ওই পথে জ্বালানি 90% ওই পথে। তাহলে আমরা বছর ঘুরে যায় চোখের পলকে। 2-3 মাসের যা তেল আছে, এই দেশটা তাহলে অবশ্যই অনেক বড় বিপদাপন্ন পথে যাচ্ছে যদি এই যুদ্ধ বন্ধ না হয়। ইতিমধ্যে যা হয়েছে, এখনই যদি বন্ধ না হয়, আর এখন যদি এরকম হয় যে আন্তর্জাতিক যে পলিটিক্স, সেখানে যদি এইটা যদি এই আগুনে যদি ঘৃত যদি কেউ যদি নিক্ষেপ করে, যেমন চায়না বলেন, রাশিয়া বলেন, উত্তর কোরিয়া বলেন, তারা তো ওদিকে ভেনিজুয়েলার তেল কিন্তু আমেরিকা আটকা নিজেরা নিয়ে নিচ্ছে। এই পাগলে কিন্তু সেটা করছে, ভেনিজুয়েলার ইয়েকে নিয়ে আসছে, রাষ্ট্রপ্রধানকে ধরে নিয়ে আসছে, এবং এখন ভেনিজুয়েলা চালাচ্ছে সে। অর্থাৎ ভেনিজুয়েলার তেল কিন্তু আর পাচ্ছে না, রাশিয়া পাচ্ছে না, চায়না পাচ্ছে না, উত্তর কোরিয়া পাচ্ছে না। তাহলে তারা ডিপেন্ডেন্ট অন ইরানের তেলটাই, হরমুজ দিয়ে যা ইরানের তেল। এখন যদি তারা মনে করে যে এইখানেও আমেরিকা আইসা এইটা দখল করছে, তাহলে আমরা ভবিষ্যৎটা অন্ধকার। তাহলে তারা যদি এখন আসে, তাদের যে সমস্ত অস্ত্রশস্ত্র নিয়ে যদি এখন গোপনে যদি ইরানের সাথে যদি যুদ্ধ করে, আমেরিকার সাথে যুদ্ধ করে, তাহলে এই যুদ্ধ তো সহজে থামবে না। একদমই তাই। তো সেই যুদ্ধের যে ইফেক্ট, সেই যুদ্ধের যে রেজাল্ট, সেটা তো আমাদের মতো গরিব দেশগুলি সবার আগে মনে করেন যে আমরা ভোগ করব। সেটা যে কতটা ভয়াবহ হতে পারে, সেটার উপরে ভিত্তি করে এখন আমাদের রাজনীতি করতে হবে। আমরা আজকে নিজেদের মধ্যে যুদ্ধ বিগ্রহ, এই যুদ্ধ শুরু হয়ে গেছে হঠাৎ করে, আর নতুন একটা সরকার মাত্র 10-12 দিন হয়েছে। এখন এটা নিয়ে সামনে সংগ্রাম, অভ্যন্তরীণভাবে আমাদের সুসংহত থাকা জরুরি। জাতীয় সংসদ শুরু হবে, পার্লামেন্টের মধ্যে যদি যায়, আমরা যদি এই সমস্ত বিবেচনা না করে আমরা যদি এই দেশকে আরো স্থিতিশীল করতে চাই, তাহলে কিন্তু আমরা কিন্তু সব দিক দিয়ে উইল বি ইন দ্য ডার্ক হোল এগেইন অ্যান্ড ফর লং টাইম। সো আমাদেরকে এখন আমাদের অনেক হিসাব করতে হবে। পিছনের রাজনীতি যা ছিল, সেই রাজনীতি যা ছিল অন দ্য সার্কামস্টেন্স আমরা করেছি, কিন্তু এখন আবার ইন ফিউচার অন দ্য সার্কামস্টেন্স আমাদেরকে নতুন রাজনীতি করতে হবে, দেশ বাঁচানোর জন্য, জনগণকে বাঁচানোর জন্য। আমরা খড়ি দিয়ে রান্না করে খেতে পারবো এলএনজি না আসলে, সেই দেশ আমরা, কিন্তু সেই দেশের মানুষকে তো সেই বুদ্ধি দিয়ে আমাদের তো বাঁচার জন্য চেষ্টা করতে হবে। উল্টা যদি আমরা এই দেশকে যদি আরো বিপদাপন্ন করে ফেলি, এই সরকার বিপদাপন্ন হবে, এই দেশের মানুষ বিপদাপন্ন হবে, বাইরের যারা আছে তারা বিপদাপন্ন হবে, সবকিছু মিলে বাংলাদেশ সবচেয়ে বড় একটা বিপদের জায়গার মধ্যে যেতে হবে।